সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি উম্মে জেরিন। অভিবাসনের বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে অনেকেই প্রতারিত হন কিংবা আইনি জটিলতায় পড়েন। এই ধরনের পরিস্থিতিতে সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রতিটি জেলায় কাজ করছে সরকারি জেলা লিগ্যাল এইড অফিস। এই বিষয়ে বিস্তারিত জানতে এবং জানাতে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা লিগ্যাল এইড অফিসের মাননীয় চিফ লিগ্যাল এইড অফিসার ও বিজ্ঞ সিনিয়র সিভিল জজ জনাব অভিজিৎ চৌধুরী। শ্রোতা, আমি আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি স্যারের কাছে। স্যার, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার মূল্যবান সময় আমাদেরকে আপনি দিয়েছেন, আমার শ্রোতা বন্ধুদের জন্য বরাদ্দ রেখেছেন আপনার এই সময়। ধন্যবাদ আপনাকে। আমার যে প্রথম প্রশ্ন সেটি হলো, সরকারি আইনগত সহায়তা আসলে কি? জেলা লিগ্যাল এইড অফিস কি ধরনের আইনগত সহায়তা দিয়ে থাকে, এই বিষয়টি নিয়ে যদি স্যার একটু বিস্তারিত বলতেন। জি, সরকারি আইনগত সহায়তা বিষয়টা হলো যে সরকার তো আসলে দেশের মানুষের জন্য অনেক কিছু করে। তো সরকার এক্ষেত্রে দেশের মানুষের আইনগত বিষয়গুলো নিয়ে বিনামূল্যে আইনগত সেবা প্রদান এবং বিনামূল্যে আইনজীবী নিয়োগ এবং বিনামূল্যে আইনগত পরামর্শ দেওয়ার জন্য একজন সিনিয়র সিভিল জজ পদমর্যাদার একজন অফিসারকে, যে একজন বিচারককে নিয়োগ করে, ওই বিচারকের মাধ্যমে একটি অফিস পরিচালিত হয়। সেটা হলো যে জেলা লিগ্যাল এইড অফিস। ওই অফিসের মাধ্যমে প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের 64 জেলায় এই লিগ্যাল এইড কার্যক্রম বা সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম, বিনামূল্যে আইনি সেবা, এই কার্যক্রম চলে আসছে। ঠিক তেমনি আমাদের সেবার মধ্যে প্রথম সেবা হলো যে একজন অসহায় দরিদ্র দুস্থ মানুষ যার লিগ্যাল প্রোটেকশন দরকার, সে প্রথমত আইনি পরামর্শের জন্য আছে। তার আইনি বিভিন্ন দিক থাকতে পারে, পারিবারিক ম্যাটার থাকতে পারে, তার দেওয়ানি ম্যাটার থাকতে পারে বা ফৌজদারি ম্যাটার থাকতে পারে। এক্ষেত্রে তাকে আমরা পরামর্শ দিই। অনেক সময় বলে যে আমার আইনগত পরামর্শ নয়, আমি মামলা চালাতে পারছি না, আমার একজন আইনজীবী নিয়োগ করে দেন। সেক্ষেত্রে আমার প্যানেলভুক্ত কিছু আইনজীবী আছে, আইনজীবীর মাধ্যমে আমি তাদেরকে আইনজীবী একজন সিলেক্ট করে দিই। এই আপনি বিনা খরচে ওনার মামলাটা রায় পর্যন্ত বা রায়ের পর আপিল করা বা আরো উচ্চ আদালতে যাওয়া প্রয়োজন হয়, সেই কাজগুলো আমরা করে থাকি। এবং উভয় পক্ষের যদি বিরোধটা যদি মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা যায়, যেমন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বনিবনা হচ্ছে না, বসলে হয়তো সমাধান হবে, সেগুলো আমরা আপোষ মীমাংসায় নিষ্পত্তি করে থাকি। দেওয়ানি বিরোধ, ভাই বোনের সম্পত্তি নিয়ে বিরোধ, এই বিরোধগুলো আমরা আপোষে বসে মধ্যস্থতার মাধ্যমে করে থাকি। এই মূলত আইনগত পরামর্শ, মধ্যস্থতার মাধ্যমে আপোষ মীমাংসা নিরসন এবং অসহায় দরিদ্র দুস্থ জনগণ যাদের আইনি সহায়তা লাভের জন্য একজন আইনজীবী দরকার, তাদেরকে আইনজীবী নিয়োগ দেওয়ার মাধ্যমে মামলা পরিচালনা, এই সেবাগুলো আমার অফিস থেকে দেওয়া হয়। আর অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এই পর্যায়ে আপনার কাছে আমার পরের যে প্রশ্ন সেটি হলো, কারা সরকারি আইনগত সহায়তা অর্থাৎ এই লিগ্যাল এইডের সহায়তা পাওয়ার যোগ্য এবং সহায়তা পেতে তাদের আবেদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি এবং এই যে সেবা, লিগ্যাল এইডের সেবা, এটি গ্রহণের জন্য একজন আবেদনকারীর পক্ষ হতে কি কি ধরনের কাগজপত্র বা ডকুমেন্টস সাবমিট করতে হবে? তো আইনগত সহায়তা পাওয়ার প্রধান ক্রাইটেরিয়া হলো যে ইউ মাস্ট হ্যাভ টু বি দ্য সিটিজেন অফ বাংলাদেশ। এটা হলো যে প্রধান ক্রাইটেরিয়া। এখন আমাদের আইনটা করা হয়েছে আসলে সুযোগের সমতা। আমাদের সংবিধানে আপনারা জানেন সুযোগের সমতা এবং আইনের চোখে সবাই সমান। সেই ভিত্তিতে 2000 সালে আইনগত সহায়তা প্রদান আইনের সৃষ্টি। ওই আইনটা ধারাবাহিকতায় যে সমাজে পিছিয়ে পড়া জনগণ, যারা মূল স্ট্রিমের একজন ধনীর সাথে যখন গরিবের দ্বন্দ্ব লাগে, স্বাভাবিকভাবে ধনীর টাকা বেশি, সে জিতে যাবে, এটা হলো যে আমাদের এখন প্রচলিত ধারণা। এই ধারণা থেকে তারা যাতে কেউ ডিমোটিভেটেড না হয়, কেউ নিরুৎসাহিত না হয়, মামলা সম্পর্কে মামলা করার অধিকার আছে সেটা যাতে বঞ্চিত না হয়। 2000 সালে আইনটি করার মাধ্যমে যে অসহায় দুস্থ নিপীড়িত জনগণ বা যে নারী সমাজ বা শিশু, যারা সমাজে ভালনারেবল সেকশন বলা হয়, তাদেরকে আইনগত সহায়তা দেওয়ার জন্য, তাদের পক্ষে দাঁড়ানোর জন্য, ধনীর সাথে চোখে চোখ রেখে আইনি মোকাবেলা করার জন্য এই আইনটার সৃষ্টি। এবং এই আইনের মাধ্যমে গরিব পিছিয়ে পড়া জনগণকে সহায়তা করা হয় মূলত। এবং এছাড়াও বাংলাদেশে যার বার্ষিক কর সীমার নিচে যারা আয়, তারা আইনগত সহায়তা পেতে পারে, তাদের খরচটা সরকার বহন করবে। প্রক্রিয়া হলো যে এখন তো আপনি জানেন আমাদের ডিজিটালাইজড হয়েছে। ইতিপূর্বে আইনে যেটা বেঁকা আছে সেটা হলো যে আমাদের আইনগত সহায়তা প্রদান সংস্থা ছিল, বর্তমানে এটা অধিদপ্তরে পরিণত হয়েছে 2025 সালে। তো আমাদের নির্দিষ্ট ফর্ম রয়েছে। এটা হলো যে আপনার ম্যানুয়াল ফর্ম আগে ছিল। ওই ম্যানুয়াল ফর্মগুলো আমার যে জেলা অফিসে আছে, উপজেলা অফিস আছে এবং ইউনিয়ন অফিসে আছে, এবং আইনজীবী সমিতির কার্যালয়েও এই ফর্মগুলো আছে। এবং জেলা পরিষদ,
উপজেলা পরিষদ এবং মহিলা সংস্থাতেও এই ফর্মগুলো দেওয়া আছে, যেহেতু তারা আমাদের কমিটির মেম্বার। জি। এছাড়াও আমাদের একটা ওয়েবসাইট আছে www.nlso.com। জি। ওই ওয়েবসাইটে গেলেই আপনি একটা আবেদনের প্রক্রিয়াটা পাবেন। জি। ওখানে আপনি অনলাইনে মাধ্যমে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন, ঘরে বসে আবেদন করা যাবে। মানে ঘরে বসে করা ঘরে বসে করা যাবে, এখন ডিজিটাল করা হয়েছে। এখানে আপনার প্রয়োজনীয় কাগজ কি লাগবে? আপনার লাগবে এনআইডি কার্ড। আপনি যদি পারিবারিক মামলা করতে চান তাইলে আপনার যার সাথে বিবাহ সংক্রান্ত কাগজপত্র, যেমন কামিননামা, সন্তানের টিকা কার্ড, বা এখন অনেক সময় দেখা যায় যে ফর্দ, আদার রাইট, এক্স্যাক্টলি, ফর্দ থাকতে পারে, এগুলো দিয়ে পারিবারিক মামলা। দেওয়ানি মামলা সংক্রান্ত আপনি যে সম্পত্তি নিয়ে বিরোধ, তার খতিয়ান, তার দলিল, তার খাজনা রসিদ, হ্যাঁ, বা নামজারি খতিয়ান, এই ইত্যাদি নিয়ে আপনি আপনার দাখিল করতে হবে। তারপরে আমি মামলাটা বাছবিচার করে অপর পক্ষকে নোটিশ দিব। এই প্রক্রিয়ায় আমরা মানে বিরোধ নিষ্পত্তির জন্য কার্যক্রম চলছে। বা লিগেট অফিসে কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে 1 টাকাও ফি দিতে হবে না, 1 টাকাও ফি দিতে হবে না। যদি কেউ ফি দাবি করে সেটা অন্যায্য, এবং সেটার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসার, যেমন আমি আছি, আমাকে অবহিত করার জন্য জনগণ যদি এই ধরনের কোনো সমস্যা মোকাবেলা করে, সরাসরি আমার ডোর ওপেন, আমি একজন বিচারক হতে পারি। বাট আমাকে এই পদে বসানো হয়েছে মানে কি, জনগণের কথা শোনার জন্য। কারণ আপনারা জানেন ফর্মাল কোর্টে একজন বিচারকের সাথে কথা বলতে পারে না মানুষ কথা বলে উকিলের মাধ্যমে। দুই পক্ষের 2 জন উকিল থাকে, ওনারা দুই পক্ষের কথা বলে, কিন্তু পক্ষরা কথা বলতে পারে না। কিন্তু লিগ্যাল এইড অফিসে কথা বলবে পক্ষরা, উকিলরা মুখ্য নয়। কারণ আমার এখানে মধ্যস্থতার মাধ্যমে আপোষ মীমাংসার সমাধানে হলো, তাহলে দুই পক্ষ যদি কথাই বলতে না পারে কি সমাধানে পৌঁছাবো? তো এটাই হলো, এখানে ফি দেওয়ার মানে আসে না। ফিটা সম্পূর্ণ সরকার নিজের খরচে আমার অফিস থেকে বহন করবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আশা করছি আমার শ্রোতা বন্ধু যারা রয়েছেন এই মুহূর্তে যারা আমাদের শুনছেন তারা বুঝতে পেরেছেন, জেলা লিগ্যাল এইড অফিস থেকে আপনারা যদি সেবা নিতে চান সেক্ষেত্রে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আবার যদি কেউ আপনার কাছ থেকে কোনো এই সেবার বিনিময়ে টাকা দাবি করে, সেটাও আপনি কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারবেন, বিচার দাবি করতে পারবেন। স্যার, আপনার কাছে আমার এবারের যে প্রশ্ন সেটি হলো, আদালতের বাইরে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে, সুযোগ যদি থেকে থাকে সেই সুযোগগুলো আসলে কেমন, সুবিধাগুলো কোন পর্যায়ে, কি রকম, একটু ডিটেইলে জানতে চাইবো। এবং আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাইবো, যেহেতু সিমস প্রকল্প অভিবাসী যারা রয়েছে তাদের জন্য কাজ করছে, তো এই যে অভিবাসী বা মাইগ্রেশনের সময় যারা প্রতারিত হয়েছে বা প্রবলেম ফেস করছে বা করেছে, তারা কি ধরনের সেবা পাবে, এই বিষয়টা যদি একটু বলেন। আসলে আদালতের আমরা তো চিনি ফরমাল কোর্টে বিচার হয়, এক পক্ষে রায় হয়। এটা হলো আমাদের চিরাচিরিত আদালত ব্যবস্থার নিয়ম, যে আমি অভিযোগ করলাম, একজনকে আসামি বানালাম বা বাদী হয়ে একজনকে বিবাদী বানালাম। দিন শেষে আদালত যে কোনো এক পক্ষে রায় দিবে, দুই পক্ষে কখনো রায় দিতে পারে না। এখন আদালতের বাইরে গিয়ে যদি আমি কাজ করতে, সেটা হলো যে মধ্যস্থতা, যেখানে দুই পক্ষই জিতে, 50-50 উইন ইন উইন সিচুয়েশন। তো এই উইন ইন উইন সিচুয়েশন একমাত্র মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে পাওয়া যায়। এবং এক্ষেত্রে যদি আমার অনেক সময় শর্তের দুর্বলতা থাকতে পারে দেওয়ানি মামলা হলে, বা আমার শর্তের দুর্বলতা থাকতে পারে, আমার দলিলের দুর্বলতা, কাগজপত্রের দুর্বলতা, বা আমি সঠিকভাবে বুঝাইতে পারি নাই, সেক্ষেত্রে কি আমার মামলা খারিজ হয়ে যেতে পারে। এই খারিজ হওয়া যেতে, এবং মামলার যে দীর্ঘসূত্রিতা, আপনারা জানেন আমাদের বিচারক সংকট রয়েছে, আমাদের ব্যবস্থাপনা সংকট রয়েছে, লজিস্টিক সাপোর্ট সংকট রয়েছে। আমাদের এই যে একটা মামলা করলে অনেক সময় মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যে 10 বছর 20 বছর যাবত একটা মামলা চলছে, একটা মামলা যে শুধুমাত্র নিম্ন আদালতের রায় মানে সর্বশেষ না, ওটার উপর কি হয়, আবার আপিল করা হয়, রাইট, আপিল করা হয়, আবার রিভিশনে যায়, স্টে করা হয়। এই যে দীর্ঘসূত্রিতা, এর একমাত্র সমাধান হলো যে আদালতের বাইরে গিয়ে যদি দুই পক্ষ মধ্যস্থতার মাধ্যমে আপোষ করে। এখন মধ্যস্থতার জন্য সরকার স্বীকৃত আমাদের লিগ্যাল এইড অফিস, লিগ্যাল এইড অফিস একজন বিচারক থাকবে, যে সিনিয়র সিভিল জাজ, তার মাধ্যমে এই মধ্যস্থতা কার্যক্রম যে কোনো পর্যায়ে, এটা প্রি কেসও হতে পারে, মামলা করার আগেও হতে পারে, মামলা চলমান অবস্থায় আপনি কি করতে পারবেন, সমাধান করতে পারবেন, যেতে চাইবেন। এখন এই সুবিধাটা কি? আপনার সুবিধা হলো যে টাইম কনজিউমিং, আপনার যে 20 বছরের মামলা আপনি 20 দিনে শেষ, 20 বছরের মামলা আমার কাছে 20 দিনে শেষ হবে। এবং এমনও আছে যে কি ফার্স্ট ডেট নোটিশ করলাম, 1 মাসের একটা নোটিশ করলাম, 1 মাসের প্রথম দিন যেদিন আসছে দুই পক্ষ, ওই দিনে মামলা শেষ। তাহলে যে মামলা 2 বছর 3 বছর 5 বছর যাইত, সে মামলা 1 মাসে শেষ, একদিনে শেষ। দুই পক্ষকে ডাকলাম, দেওয়ানি মামলা, আপনার কি কাগজ, বাদী বললো আমার এই কাগজ আছে, বিবাদী বললো আমার এই কাগজ আছে, তাহলে আপনি কতটুকু দাবি করেন? বলছে আমি 10 শতক দাবি করি। তাহলে আপনার 10 শতকের সত্য আছে? দেখলাম যে না, তার সত্য আছে 5 শতক, তাহলে তো আপনি পাবেন 5 শতক।
তাহলে আপনি দাবি করে কি করবেন? বলবো যে ঠিক আছে, আমার 5 শতকটা আমারে ডিস্টার্ব না করতে বলে আমি ওইটা 5 শতক যেটা আছে তা ছেড়ে দিব, সমাধান হয়ে যাচ্ছে। অসংখ্য সমাধান হয়েছে। এবং উকিয়া, রামু, ঈদগাতে মানে সিভিল কোর্টের ইন্সপেকশনের মাধ্যমে গিয়ে আমি অনেক মামলা সরজমিনে গিয়ে কাজ করেছি আর কি। তো এই যে সুবিধাগুলো লিগ্যাল এর মাধ্যমে পাওয়া যাচ্ছে, যেটা মনে করেন আপনি ফর্মাল কোর্টে দেখেন দুই পক্ষ অ্যাডভার্সারিয়াল সিস্টেম। আমার মানে আপনি আমার বাদী পক্ষের আইনজীবী বলবে আমি আমার ক্লায়েন্টের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করব, বিবাদী পক্ষ বলবে যে আমি তার চেষ্টা করব। এবং উভয়ের চেষ্টার ফলে মানে আসল বিষয়টা শেষ হতে হতে একেবারে রায় পর্যন্ত চলে যায়, দীর্ঘসূত্রিতে চলে যায়। এখন যদি দুই পক্ষ যদি একটু আপোষ করে যে ঠিক আছে আমি তো সত্যের বিষয়টা বসে শেষ করতে পারি, এটা শুধুমাত্র ডেটের পর ডেট না নিয়ে আমরা যদি একটু বসে যদি আপোষ মীমাংসা করি, তাইলে আমার যে দীর্ঘসূত্রিতা মামলা চলমান অবস্থায় যে দীর্ঘসূত্রিতা আমাদের যে খরচ বাঁচবে, আপনার মেন্টাল প্রেসার থাকে যে মেন্টাল প্রেসার কমবে এবং কোনো ঝগড়া বিবাদ ছাড়া সমাধান হবে। এটাই হলো যে সবচেয়ে বড় সুবিধা।